আজ আমার ভ্রমণের চতুর্থ দিন শুরু হলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 7টার মধ্যেই আমি নামলাম হোটেলের ডাইনিংয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে। ব্রেকফাস্টে ছিল বেশ হেলদি ও হালকা খাবার। 2 টুকরো ব্রাউন ব্রেড, একটা ডিম, সঙ্গে ছিল পিনাট বাটার আর জ্যাম। পাশাপাশি কিছু সবজিও পরিবেশন করা হয়েছিল। হালকা সকালের নাস্তা শেষ করে আমি দিনের যাত্রার জন্য তৈরি হলাম। এখন আমি যাচ্ছি কেবল কারের উদ্দেশ্যে। কেবল কারে চড়ার অভিজ্ঞতা নেওয়ার জন্য। সকালে আজ একটা প্ল্যান ছিল আজকে ভোরবেলা সানরাইজ দেখার জন্য, কিন্তু গত 2 দিন একদম এখানে ঝুম বৃষ্টি হচ্ছে সন্ধ্যার পরে। তো এমন রেইনি ওয়েদারে ভোরবেলা সানরাইজটা দেখা যায় না। আর যেইটা ওখানকার স্পেশাল ভিউ, মানে সবগুলা পাহাড়ের চূড়া সানরাইজের সময় দেখা যায়, যে বরফে ঢাকা চূড়াগুলো সেগুলো সানরাইজ যখন শাইন করে, তো ওই ভিউটা দেখা যায় না। তো ওই কারণে আমাকে ওই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে, কারণ আদারওয়াইজ এখানে অনেক দূর ওখানে যাওয়ার পরে এটা দেখা যাবে না। তো এই জন্য আমি একটু আস্তে ধীরেই বের হয়েছি, নয়তো আমি আরও আগে বের হইতাম। সকাল 7টার পরে এখানে যে ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, সেটা আমি নিয়ে এখন আমি যাচ্ছি কেবল কারের উদ্দেশ্যে। তো কেবল কারে যাওয়ার জন্য আমি এখন যেখানে স্টে করতেছি ব্যাকপ্যাকার্স, পোখরা ব্যাকপ্যাকার্স হোস্টেল। তো এইখান থেকে আমাকে মিনিট 10-15 হাঁটতে হবে। হেঁটে এখান থেকে 16 নাম্বার রোড বলে যেটা, হল্লান চক, ওইটা ওদের বাস কাউন্টার, ওখানে আমার যেতে হবে। তো ওখান থেকে আমাকে কেবল কারের যে স্টেশন, ওখানে আমাকে যেতে হবে বাসে করে। তো বাসে 15 থেকে 20 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না। তো আমি এখন সেই উদ্দেশ্যে হাঁটতেছি। আমি একটা বাস পেয়ে গেছি, আমি এখন বাসটা নিয়ে হল্লান চক চলে যাবো। হল্লান চক, থ্যাংক ইউ। তো বাস আমাকে এই যে হল্লান চকের কাছে নামায় দিচ্ছে। এটা বারাহি ঘাট হল্লান চক। পার্কের পাশ দিয়ে বাম দিকে লেকের অসাধারণ ভিউ দেখতে দেখতে আমি হল্লান চক বাস স্টেশনের দিকে চলে যাচ্ছি। তো মাঝপথে ওই বাসটা পাওয়াতে আমার যাত্রাটা অনেকটা সহজ হয়ে গেছে। তো হল্লান চক বাস স্টেশন আসার পরে এখানে বাস যায় কেবল কারে দিয়ে, কিন্তু কেবল কারে যাওয়ার পরে ওখানে স্টেশনে নামার আগে বাস থেমে যাবে, এবং সেখান থেকে 10 মিনিট অ্যাটলিস্ট খাড়া উপর দিকে স্টেশনে পৌঁছাতে লাগে। তো আমি সেই জন্য বাসে না গিয়ে আমি একটা স্কুটার নিয়েছি। তো স্কুটারে আমার 80 রুপি চার্জ নিচ্ছে। তো বাসে যদি আমি যেতাম, তো সেক্ষেত্রে আমার চার্জ এই দাঁড়ান দাদা, পাঠা রাখি, হ্যাঁ চলেন। তো বাসে যদি আমি যেতাম, সেক্ষেত্রে আমার চার্জ পড়তো 20 থেকে 25 রুপি অথবা 50 রুপি ম্যাক্সিমাম। তো সেখানে আমি এখন বাইকে করে যাচ্ছি, এখানে আমার একটু বেশি পড়তেছে 80 রুপি। স্টিল সেটা অ্যাফোর্ডেবল, কারণ যদি আমি প্রাইভেট কারে যেতাম, আমি সেখানে চেক করেছি, সেখানে প্রাইভেট কার রেন্ট করলে আমার সেটা 300 থেকে 500 রুপি চার্জ করতো। সকালের এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে পোখারার আঁকাবাঁকা রাস্তা ধরে সারাংকোটের অন্নপূর্ণা কেবল কার স্টেশনে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর আর মনোমুগ্ধকর। এটা আপনি উপভোগ করতে বাধ্য। বাসে করে আসলে আপনাকে ঠিক এই স্পটে নামিয়ে দিবে, আর এখান থেকে ডান দিকের রাস্তাটা আপনাকে পুরোটা হেঁটে যেতে হবে। এই রাস্তাটা সমতল কোনো রাস্তা না, এটা টোটালি সোজা উপরের দিকে উঠে যাওয়া একটা রাস্তা, যেটা চড়া খুবই কষ্টকর। খুবই একটা আনফর্চুনেট নিউজ, সেটা আমি এখানে এখন পৌঁছেছি 7টা 50 মিনিটে। তো এই কেবল কারের ওপেনিং টাইম নর্মালি আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন অথবা যে খবর নেন, এটা 5:30 থেকে স্টার্ট হয় সকাল। কারণ এটা দিয়ে সোজা সারাংকোটের যে 360 ভিউ, যেখান থেকে এভারেস্টের টিপসগুলো দেখা যায়, তো সেই ভিউটা দেখার জন্য মানুষ ভোর 5:30 এখান থেকে কেবল কারে চড়ে উপরে চলে যায়। তো এটা 5:30 খোলার কথা, কিন্তু এখন এখানকার যে আবহাওয়া, এটা এতটা খারাপ যে ওরা এই ওপেনিংটা 1 আওয়ার না, অনেকটা 5:30 থেকে এখন ওপেন করতেছে 9।
9 AM, তার মানে সকাল 9টায় তারা এটা খুলবে। তো আমাকে এখানে আরও 1 ঘন্টা এখন অপেক্ষা করতে হবে। তো এই জিনিসটা টোটালি আমার জানা ছিল না, ইভেন এটা আসলে জানা পসিবলও ছিল না। তো এখন আমি এখানে এসে 1 ঘন্টা অপেক্ষা করব। অন্নপূর্ণা কেবল কার স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক সামনে থেকে ফেওয়া লেকের এই অসাধারণ দৃশ্যটা উপভোগ করা যায়। এখান থেকে হচ্ছে আমাদেরকে টিকিট কাটতে হবে। তো এখানে টিকিটের প্রাইস হচ্ছে সার্কভুক্ত দেশের জন্য, মানে বাংলাদেশ, ইন্ডিয়া, আমাদের জন্য হচ্ছে 1000 নেপালি রুপি রাউন্ড ট্রিপ। ওকে, 20-25 মিনিট অপেক্ষা করার পর অবশেষে আমাদের ডাক আসলো। এখন আমরা এই সমতল সিঁড়িগুলো পার করে যাব কেবল কার স্টেশনের দিকে। নেপালের পোখারা শহর শুধু তার হ্রদ আর পর্বতমালার জন্যই বিখ্যাত নয়, বরং এখানে তৈরি হয়েছে একটি নতুন পর্যটন আকর্ষণ, অন্নপূর্ণা কেবল কার। হিমালয়ের সৌন্দর্যকে আরও কাছ থেকে দেখার এক অনন্য সুযোগ করে দিয়েছে এই প্রকল্প। অন্নপূর্ণা কেবল কারের পরিকল্পনা শুরু হয় অনেক আগে থেকেই। নেপালের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র পোখারায় প্রতি বছর লাখো পর্যটক আসে অন্নপূর্ণা পর্বতমালা ও ফেওয়া লেক দেখতে। কিন্তু পাহাড়ি পথে উঠানামার অসুবিধার কারণে সবাই সহজে এই সৌন্দর্য উপভোগ করতে পারতেন না। এই সমস্যার সমাধান হিসেবেই 2020 সালের দিকে শুরু হয় অন্নপূর্ণা কেবল কার প্রকল্পের কাজ। কিছুটা দেরি ও নানা প্রযুক্তিগত পরীক্ষার পর অবশেষে 2022 সালে এটি চালু হয়। এটি নির্মাণ করেছে অন্নপূর্ণা কেবল কার প্রাইভেট লিমিটেড, যাদের উদ্দেশ্য ছিল পোখারার পর্যটনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করা। একটা অসাধারণ অভিজ্ঞতা। ওই যে দূরে দেখতেছেন, আমরা সেই স্টেশন থেকে চলে আসছি। সেই স্টেশন থেকে আমরা এখন অনেক দূর, অনেক কয়েকশো ফুট উপরে আমরা চলে আসছি। আর আমরা ধীরে ধীরে আমরা এই উপরের দিকে যাচ্ছি, আরো অনেক উপরে যাব আমরা, অনেক দূর যাচ্ছে। আর আশেপাশে সব পাহাড়, এগুলি সবই আমাদের, আমরা পাহাড়ের উপরে উঠতেছি। অ্যামেজিং। অন্নপূর্ণা কেবল কারের যাত্রা শুরু হয় ফেওয়া লেকের পাড় থেকে। এখানকার স্যাডি নামক স্থান থেকে কেবল কার যাত্রীরা ওঠেন এবং কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যান সারাংকট পাহাড়ের চূড়ায়। মোট দৈর্ঘ্য প্রায় 2.3 কিলোমিটার। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই কেবল কারে রয়েছে সর্বাধুনিক সুরক্ষা ব্যবস্থা। প্রতিটি কেবিনে 8 জন যাত্রী বসতে পারেন এবং পুরো যাত্রার সময় লাগে মাত্র 9 থেকে 10 মিনিট। এতে ব্যবহৃত প্রযুক্তি এসেছে অস্ট্রিয়া এবং চীন থেকে, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপদ এবং পরিবেশ বান্ধব। অন্নপূর্ণা কেবল কারে চড়লে এক অনন্য অভিজ্ঞতা মেলে। নিচে দেখা যায় নীল ফেওয়া লেক, চারপাশে সবুজ পাহাড়ি অরণ্য, আর সামনে দিগন্ত জুড়ে দাঁড়িয়ে আছে বরফে মোড়া অন্নপূর্ণা পর্বতশ্রেণী, মাঝপুচ্ছে হিমাল আর ধৌলাগিরি। দিনের বিভিন্ন সময় দৃশ্যপট আলাদা হয়ে ওঠে। সকালে সোনালি আলোয় অন্নপূর্ণা ঝলমল করে, আবার সন্ধ্যায় সূর্যাস্তের লাল আভা পাহাড়ের বুকে ছড়িয়ে পড়ে। এই জন্য অনেকেই সারাংকটে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য কেবল কারে চড়েন। অন্নপূর্ণা কেবল কার শুধু যাত্রীদের জন্য সুবিধাই দেয়নি, বরং পোখারার পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে। হাঁটা বা গাড়ি ভ্রমণের পরিবর্তে অল্প সময়ে নিরাপদে পাহাড়ের চূড়ায় পৌঁছানো সম্ভব হওয়ায় দেশি বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে দ্রুত। এটি স্থানীয় ব্যবসা, হোটেল ও রেস্টুরেন্টগুলোর জন্য আশীর্বাদ হয়ে এসেছে। তাই অন্নপূর্ণা কেবল কারকে বলা হয় পোখারার নতুন পর্যটন দ্বার। হিমালয়ের সৌন্দর্যকে এতটা কাছ থেকে এতটা স্বাচ্ছন্দ্যে দেখার সুযোগ হয়তো পৃথিবীর আর কোথাও নেই। তাই যদি কখনো আসেন নেপালের পোখারায়, তাহলে অবশ্যই একবার চড়ুন অন্নপূর্ণা কেবল কারে। আপনার ভ্রমণের স্মৃতি হয়ে থাকবে আরও রঙিন, আরও জীবন্ত।
আমাদের কেবল কারের জার্নি ফার্স্ট ট্রিপ এখানেই শেষ হলো। ওয়াও, এখন রীতিমতো আমরা মেঘের মাঝখানে আছি। এই যে আমার সামনে এগুলো মেঘ, এই যে আমি মেঘ ধরতেছি। চলে আসছি। এখন আমরা এখানে একটা গণেশ মন্দির আছে, তো সেটা আমরা 5 ফেস গণেশ স্ট্যাচু আছে, তো সেখানে ভিজিট করে এরপর আমি হয়তো ব্যাক করবো। লেটস গো। সো দিস ইজ দ্য 360 ডিগ্রি রেস্টুরেন্ট। এখানে যে আপনারা কফি অথবা কিছু খাওয়া দাওয়া করতে পারেন, কিন্তু এখন ওখানে গিয়ে আসলে কোনো লাভ নেই, কারণ আশেপাশে ওয়েদার দেখতে পারতেছেন যে টোটালি মেঘে ঢাকা কুয়াশা। এখানে কিছুই দেখা যাবে না, রীতিমতো আমার গায়ে এখন মেঘ বাড়ি খাচ্ছে। স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করে আর গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা 10 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম গণেশ মন্দির। তো এই মন্দিরে ওঠার সময় এটা খালি পায়ে উঠতে হবে। তো এখানে হচ্ছে শু রাখার জায়গা আছে, তো এখানে হচ্ছে জুতা রেখে তারপর উঠতে হবে। এইখানে জুতা রেখে আমরা এখন মন্দিরে ঢুকবো। লেটস গো। এটা হচ্ছে 5 ফেস গণেশ মন্দির। হিন্দু ধর্মে ভগবান গণেশকে বিঘ্নহর্তা বা সকল বাধা দূরকারী হিসেবে মানা হয়। তবে পাঁচমুখী গণেশ মূর্তি খুব বিরল, আর প্রতিটি মুখের আলাদা প্রতীকী অর্থ রয়েছে। পূর্বমুখী গণেশ মুখটি আশীর্বাদ প্রদান ও নতুন সূচনার প্রতীক হিসেবে ব্যবহার হয়। পশ্চিমমুখী গণেশ মূর্তিটি রক্ষা, শক্তি, বিপদ থেকে মুক্তির প্রতীক। উত্তরমুখী গণেশ মূর্তিটি জ্ঞান, বুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক। দক্ষিণমুখী গণেশ মূর্তিটি সমৃদ্ধি, সম্পদ ও সুখের প্রতীক। শীর্ষমুখী বা উপরের দিকে মুখ করা গণেশ মূর্তিটি মোক্ষ বা চূড়ান্ত মুক্তির প্রতীক। এই 5টি মুখ একসাথে মানুষের জীবনের 5টি দিককে নিয়ন্ত্রণ ও আশীর্বাদ করে বলে বিশ্বাস করা হয়। স্থানীয় ভক্তরা মনে করেন এখানে প্রার্থনা করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর মনকে শান্ত করে। এই পঞ্চমুখী গণেশ মন্দিরে ভক্তরা বিশেষভাবে একটি রীতি পালন করেন, যেটাকে বলা হয় জলাভিষেক। মন্দির প্রাঙ্গণের এই ট্যাপের ধারা থেকে ভক্তরা পানি সংগ্রহ করে সেটা মাথায় ছিটিয়ে নেন বা অল্প করে পান করেন, যেন আত্মশুদ্ধি ঘটে। তারপর সেই পানি ধীরে ধীরে গণেশের 5মুখী মূর্তির উপর ঢেলে তাকে স্নান করানো হয়। এই সময় অনেকেই মনে মনে গণেশ মন্ত্র জপ করেন এবং ভক্তিভরে প্রার্থনা জানান। জলাভিষেক শেষে ভক্তরা দুর্বাঘাস, লাড্ডু, ধূপদীপ, ফুল এবং লাল কাপড় নিবেদন করেন। পূজা শেষে ভক্তরা মূর্তির চারপাশে 3 বা 5 বার প্রদক্ষিণ করেন এবং কপালে তিলক নেন। শেষে প্রসাদ গ্রহণ করা হয় এবং কেউ কেউ নিজেদের মানত বা ব্যক্তিগত প্রার্থনাও প্রকাশ করেন। এই পুরো রীতি স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। এখানে একটি শিষ্টাচার আছে, লাইন মেনে চলা, অযথা পানি নষ্ট না করা এবং মূর্তিকে স্পর্শ না করা। মন্দিরে স্বেচ্ছাসেবকরা নিয়ম মেনে ভক্তদের সহযোগিতা করেন। তাই পঞ্চমুখী গণেশ মন্দিরের এই জলাভিষেক শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং ভক্তি, ঐতিহ্য ও মানসিক প্রশান্তির এক অনন্য অভিজ্ঞতা। দেখেন এই গণেশের 5মুখা মন্দির যেটা আমার পিছনে আছে, এই যে গণেশের 5মুখা মন্দির, এটার এখানেই এত সুন্দর একটা জায়গা। এখান থেকে আপনি মেঘের উপরে আছেন, এটার ফিল পাবেন। আর ফিল আসলে কি, আপনি মেঘের উপরেই আছেন, অনেকটা উপরে আছেন। নিচে যদি তাকান, নিচে এখানের মধ্যে সব শহর, এখানে ফাঁকে ফাঁকে সবই শহর। ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকটা ওখানে ওইটা শহর, নিচে সব পুরোটাই শহর, কিন্তু তার মাঝে কিন্তু মেঘ, আর আমরা মেঘের অনেকটা উপরে। এটা কিন্তু আমরা অনেকটা উপরে আছি পাহাড়ের। আর এখানে ওয়েদারটা আপনার গরম না, এখানে একটা ঠান্ডা বাতাস আসতেছে সবসময়, কারণ এখানে যে বাতাস লাগছে বেসিক্যালি এটা মেঘই, আপনি মেঘের মাঝখানেই আছেন। তো খুবই সুন্দর একটা অনুভূতি, খুবই ভালো একটা অনুভূতি। তো যদি কেউ কেবল কারে চড়েন, এসে নেপালে এসে পোখারাতে এসে কেবল কারে করে আসেন, তাহলে অবশ্যই গণেশের 5মুখা মন্দিরটা ভিজিট করে যাবেন, কারণ এটা অ্যামেজিং একটা প্লেস। এটা মন্দিরটাও যেমন সুন্দর, তেমনি মন্দিরটা চারপাশে যে পরিবেশটা, এটাও অসাধারণ। তো এই সৌন্দর্যটা আপনারা মিস করবেন না। সো 5মুখের গণেশ মন্দির ভিজিট করে এখন আমরা আবার ব্যাক করব কেবল কারে করে। এরপর আমাদের নেক্সট টার্গেট হবে রূপা সাসপেনশন ব্রিজ। তো লেটস গো। অন্নপূর্ণা কেবল কারের অপর পাশ থেকে ঘুরে ফিরে আসছি। সত্যি বলতে এই ভ্রমণটা ছিল দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা। তবে আফসোস থেকে গেল, আজ আকাশে ভারী মেঘ ছিল বলে আমি বেশিরভাগ জায়গায় পরিষ্কারভাবে দেখতে পাইনি।
বরফে ঢাকা অন্নপূর্ণা আর আশেপাশের পাহাড়গুলো শুধু মেঘের আড়ালেই থেকে গেল। যদিও সব কিছু স্পষ্ট দেখতে পাইনি, তবুও প্রকৃতির যেই সৌন্দর্যটুকু চোখে পড়েছে তা মন ভরিয়ে দিয়েছে। মেঘে ঢাকা চারপাশ, ঠান্ডা বাতাস আর পাহাড়ের নিস্তব্ধতা সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করেছি। আজ হয়তো অনেক জায়গা দেখা হয়নি, কিন্তু এই অভিজ্ঞতা আমাকে আবারও এখানে ফিরিয়ে আনবে। আমি মনে করি পরের বার যখন আসব, আকাশটা হয়তো একেবারে পরিষ্কার থাকবে, আর তখন আমি এখানকার প্রতিটি দৃশ্য উপভোগ করতে পারবো। পোখারা আর অন্নপূর্ণা কেবল কার সত্যি আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা ছিল। কেবলঘাট থেকে বের হয়ে এখন আমরা যাব হচ্ছে রূপা সাসপেনশন ব্রিজ। তো আমরা এই বাসটাতে করে এখান থেকে আমরা যাব পৃথিবী চক। তো পৃথিবী চক থেকে আমরা আরেকটা বাস চেঞ্জ করে তখন আমরা যাব হচ্ছে রূপা সাসপেনশন ব্রিজ। লেটস গো। এতক্ষণ আমার সাথে ভিডিওতে থেকে থাকলে সামাজিক কাজটা করে ফেলুন, সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন পরবর্তী ব্লগ আপনারাই প্রথমে দেখেন। পরের ব্লগে থাকছে আমার জীবনের একটা সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারময় দিন এবং সবচেয়ে ভয়ঙ্কর দিন, যেটা আমি শেয়ার করব পরের এপিসোডে। আশা করি সবাই জয়েন করবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।